হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ জানাবেন। হ্যালো, আপু ভাইয়ারা আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। যাক। আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের ফোন দিয়ে মানে লাইনে রাখলাম। জাস্ট ৯টা বাজলেও সবাই একসঙ্গে উপস্থিত হোক এবং সঙ্গে আমরা স্টাডিটা শুরু করতে পারি। এই কারণে আপনাদের আসলে অপেক্ষায় রাখা। যাই হোক, তাহলে শুরু করি। আজকে আমাদের স্টাডি নাম্বার ৯৫ এবং হলো আমাদের সাবজেক্ট হলো ব্যবসায়িক যোগাযোগের দ্বিতীয় ইউনিট এবং প্রথম ইউনিটটা আমরা রিভিউ ক্লাস করব এবং আপনারা সবাই উপস্থিত হন এবং ওয়েট করেন। আলামিন ভাই ঢুকে আমাদের ক্লাস নেবে এখনই। থ্যাংক ইউ। আমি অলরেডি আসছি। তো আমরা শুরু করি। ২ ৪ ৫ জন আমরা যারা আছি তারাই আমরা শুরু করি, ঠিক আছে? ভিডিও হচ্ছে, ঠিক আছে। মাহমুদ আপা ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া বসরি ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাই কেমন আছেন? সাইফুল ভাই থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা ওয়েলকাম। আচ্ছা, তাহলে দেখেন, আমরা কালকে প্রথম অধ্যায়ের 2টা প্রশ্ন পড়ছিলাম, যে 2টা খুবই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে নবম ব্যাচের যারা আছেন তারা অবশ্যই 2টা প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে যাবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনাদের জন্য। তা আমরা ওই 2টা প্রশ্ন কি ছিল একটু এক নজরে দেখব। দেখেন, প্রথমে ছিল যোগাযোগের ধারণা বা যোগাযোগের সংজ্ঞা অথবা ব্যবসায় যোগাযোগের সংজ্ঞা। তাহলে এটা যদি আসে, প্রথমে আপনি যোগাযোগের একটা মৌলিক কথা লিখবেন, সেটা হচ্ছে এই প্রথম প্যারায় আছে, এই যে এটা আমি একটু দেখাই, এতটুক। এরপরে এই চিত্রটা দিবেন। এরপরে এটা হচ্ছে সহজ কথায় যোগাযোগ কাকে বলে একটা বাক্যে, আর এটা হচ্ছে ব্যাপক অর্থে যোগাযোগ কাকে বলে, ঠিক আছে। এরপর একটা প্রামাণ্য সংজ্ঞা দিবেন, সেটা হচ্ছে নিউম্যান এন্ড সামারের সংজ্ঞাটা, খুব ইজি একটা সংজ্ঞা, এটা দিবেন। এরপরে শেষ, ঠিক আছে। আমি যদি কলম দিয়ে এই পর্যন্ত শেষ, ঠিক আছে। যোগাযোগ আসলে, আর যদি ব্যবসায় যোগাযোগ আসে, তাহলে এই প্যারাগ্রাফটা এই ব্যাপক অর্থের জায়গায় বসিয়ে দিবেন, ঠিক আছে। এই হলো মোটামুটি, আপনাদের বোধহয় মনে পড়ছে আমি যেটা বলছিলাম কালকে। এবং মনোযোগ দিলে আমাদের নতুন করে কালকে ক্লাস করছি, কালকে পর্যন্তই শেষ, আর পড়তে হবে না, মানে জায়গায় বসেই আপনারা পড়ে ফেলবেন প্রশ্নটা, ঠিক আছে। আমি সেইভাবে একটু বারবার পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান। এইটার একটা ভূমিকা দিছিলাম আমরা। এরপরে যে ফলাবর্তন যে ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেই গুরুত্বপূর্ণ দিক কি কি, আমরা 4টা দিক পড়ছিলাম। একটা হচ্ছে, দেখেন, ফিডব্যাক যদি থাকে, যেমন আমি এই যে পড়াচ্ছি বা আমি কথা বলতেছি, আপনারা যদি কোনো রেসপন্স না করেন, তাহলে এই যে যোগাযোগ এটা কার্যকর হবে না। আর আমার কোনো ভুল হলে সেটা সংশোধনের সুযোগ থাকবে না। আর আমি একা কথা বললাম, আপনারা বললেন না, তাহলে দ্বিমুখী যোগাযোগ হলো না। আর হচ্ছে, যদি এটা অফিস হয় বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আমরা কোনো না কোনো কাজের জন্য যোগাযোগ করি, আমাদের সেই কর্ম পরিবেশটা উন্নত হবে না। আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে না যদি আপনি কথা না বলেন, ফিডব্যাক না দেন, হ্যাঁ, বা ফলাবর্তন না দেন। তাহলে আপনি এখানে 4টা গুরুত্ব এই এক একটা বাক্যেই দিবেন। এটা কিন্তু খুব বড় করে প্যারাগ্রাফ করার সময় থাকবে না আপনার হাতে। এরপরে বলছে উদাহরণ সহ, তাহলে উদাহরণ দিচ্ছেন কয়টা? দেখেন, প্রশিক্ষণ কর্মসূচিতে ফলাবর্তন থাকবে, মানে আমি আপনাদের প্রশিক্ষণ দিলাম, আপনারা আসলে কি প্রশিক্ষণ শেষে আপনারা দক্ষ হলেন কিনা বা কাজ ঠিক মতো করতে পারলেন কিনা সেটা আমি দেখব, হ্যাঁ, বা সেটা আপনারা বলবেন, আপনাদের কাজে সেটা প্রমাণ হবে। সেই যে ফিডব্যাকটা, ফলাবর্তনটা, সেটা একটা এক্সাম্পল। আর দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে গ্রাহক সেবা। গ্রাহককে যে পণ্য আমরা বিক্রি করি বা যে সার্ভিসিং দেই, সেটা ঠিক মতো হয়েছে কিনা বা পণ্যটা তারা ভালো পণ্য পেলো কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো যদি ফিডব্যাক না আসে, ফলাবর্তন না আসে, তাহলে বুঝতে পারবো না। গ্রাহকের কাছ থেকে ফলাবর্তন আসলেই আমরা আবার নতুন করে সেইভাবে ভুল হলে সংশোধন করতে পারবো। বৈঠক আলোচনা, দেখেন, যে কোনো বৈঠক এবং আলোচনা একটা সিদ্ধান্ত নিতে হয়। বৈঠক বা আলোচনা মানেই একটা সিদ্ধান্ত। এখন সিদ্ধান্তটা শুধুমাত্র এক পক্ষ থেকে আসবে না। যাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মালিক পক্ষ যদি সিদ্ধান্ত নেয়, কর্মীরা অবশ্যই সেখানে মতামত রাখবে, তাহলেই সেটা কি হবে, ফলপ্রসূ হবে। তার মানে বৈঠক এবং আলোচনা আপনি ফলাবর্তনের একটা এক্সাম্পল হিসেবে দিতে পারেন। এখানে 3টা এক্সাম্পল আর 3টা গুরুত্ব, এই 2টা ধাপে লিখলে আপনার এই প্রশ্নটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই প্রশ্ন বইতে হুবহু নেই। আচ্ছা, এই হলো মোটামুটি আমরা এই অধ্যায় থেকে। প্রথমে আমরা কি বলছিলাম, যে এখানে কিন্তু দেখেন নোটে আছে 6টা প্রশ্ন, কিন্তু সাজেশন আর নোট কিন্তু আলাদা,
ঠিক আছে? সাজেশনের বিষয়টা একটা আলাদা, নোটের বিষয়টা আলাদা। যে প্রশ্নের উত্তরগুলো নোটে সাজেশনে নাই, যারা অলরেডি সাজেশন, যাদের আজকে গতকাল হোম ডেলিভারি দিলাম, তাদের সাজেশনে যেটা নাই সেটা আপনারা আমার কাছ থেকে চেয়ে নিবেন, উত্তরটা ওয়েবসাইটে বাংলা আর্টিকেলসে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর হয়তো পাবেন না। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে সাজেশন থেকে দেখি যে দ্বিতীয় অধ্যায় কোনটা কোনটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের গতকালকে বলছিলাম, যারা ভিডিও দেখছেন, যে প্রথমে আমরা ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়বো। ট্রিপল স্টার প্রশ্ন পড়লে আপনাকে আল্লাহর ইচ্ছায় আপনি ফেল করবেন না। ঠিক আছে? ট্রিপল স্টার থেকে সব কমন পড়বে। আর তারপরে যদি একটু রিস্ক নিতে না চান, আরো একটু ভালো করতে চান, তাহলে ডাবল স্টার। ঠিক আছে? আর ওয়ান স্টার গুলো পড়তে হবেই না, তারপরেও একবার চোখ বুলাই যাওয়া ভালো। ঠিক আছে? এগুলো কোনো স্টারের ভিতরেই পড়ে না, অথচ প্রতি বছর নতুন নতুন আসে। সেইগুলো কি হতে পারে তার একটা দিক নির্দেশনা আছে। অন্তত প্রথম 5টা 6টা অধ্যায় কিছু কিছু বিষয়ে চোখ বুলাই যাওয়া ভালো, কারণ বানাই লেখা সহজ হয়। হ্যালো, কোনো কথা আসছে না। আচ্ছা, একটা ফোন আমিও আসছে কোনো আপা, আমি 30 সেকেন্ডের ভিতরে আসতেছি। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা দ্বিতীয় অধ্যায়ে কি কি পড়বো। আমি একটু দেখি সাজেশন থেকে। আপনারা তো অলরেডি বুঝতে পারছেন যে আমরা ট্রিপল স্টার প্রশ্নগুলো আগে শেষ করব, এরপরে ডাবল স্টারে যাবো। ঠিক আছে? আর খুব মনোযোগ দিবেন, তাহলে আপনাদের আর এই প্রশ্নগুলো কালকে পড়তে হবে না, যেহেতু সময় পাবেন না। আচ্ছা, দেখেন দ্বিতীয় অধ্যায়ে আমরা তিনটা, সরি, 5টা। দ্বিতীয় অধ্যায় অধ্যায়টা একটু বড়। আমরা 5টা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, নবম ব্যাচের জন্য। সেই 5টার প্রথম প্রশ্নটা হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞা সহ তুলনামূলক আলোচনা। অর্থাৎ আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, অনানুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, এবং এটার তুলনা বা পার্থক্য। ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই আপনারা খুব ভালোভাবে পড়ে পরীক্ষা হলে যাবেন। ঠিক আছে? এরপরে আরেকটা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা দুটাই, সুবিধা এবং অসুবিধা দুটাই, এটাও পড়ে যাবেন। ঠিক আছে? তারপরে এই দুটাকে পড়ি, তারপরে প্রশ্নে আসতেছি। আচ্ছা, দেখেন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের তুলনামূলক আলোচনা পার্থক্য। এখানে শুধু তুলনামূলক আলোচনাটা আছে। ঠিক আছে? এই পার্থক্যগুলো কি বইতে এইভাবে আছে? কেউ একজন বলবেন বইতে কি এভাবে হুবহু ছকাকারে আছে? যদি ছকাকারে না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে যদি ছকাকারে লিখেন তাহলে তাড়াতাড়ি লিখতে পারবেন। ঠিক আছে? সহজে হয়ে যাবে, এবং স্যারও খাতার দিকে তাকাইয়া খুব সহজে বুঝতে পারবে যে আপনি পার্থক্য লিখছেন। আপনার দ্রুত মার্কস দিয়ে চলে যাবেন। ঠিক আছে? আর যদি আপনি ছকাকারে না লিখে প্যারাগ্রাফ আকারে, পয়েন্ট আকারে লিখতে যান, তাহলে কিন্তু অনেক সময় লাগবে, এবং বিষয়টা ভালো হবে না। এজন্য ছকাকারে লেখার চেষ্টা করবেন ছোটদের মতো।
তাহলে এখানে আমাদের দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে সংজ্ঞা এবং পার্থক্য। তো 1 নম্বর এখানে শুধু পার্থক্যটা আছে, আমরা পার্থক্যটা পড়ি, এরপরে সংজ্ঞাটা নোটে কোথায় আছে দেখি, যদি না থাকে তাহলে আপনার বইয়ের থেকে পড়বেন। দেখেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগের দুটি গুরুত্বপূর্ণ ধরন। আমরা যোগাযোগ তো জানলাম কাকে বলে প্রথম অধ্যায়ে। এখন আনুষ্ঠানিক যোগাযোগটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে মানে মনে করেন আপনি প্রতিষ্ঠানে আপনার বসকে যে একটা ইমেল করলেন, সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। আর যদি আপনি বসকে চায়ের আড্ডায় দেখেন অথবা বাইরে কোথাও দেখেন, হ্যাঁ, বা বাসায় এসে যদি তাকে একটা ফোন দেন বা মেসেজে আপনি লিখেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই হলো মোটামুটি সংক্ষেপে মূল কথা। ঠিক আছে, এখন আমরা ভূমিকাটা পড়ি। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবসা প্রতিষ্ঠানের যোগাযোগের দুটি গুরুত্বপূর্ণ ধরন। ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের যোগাযোগই বহাল আছে, তার মধ্যে আপনি লিখবেন যে দুটি গুরুত্বপূর্ণ ধরন। আচ্ছা, এদের মধ্যে মূল পার্থক্য হলো আনুষ্ঠানিক যোগাযোগ নির্দিষ্ট নিয়ম কাঠামো এবং কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়। ভালো করে বুঝেন, আনুষ্ঠানিক যোগাযোগটা কি হয়, তিনটা জিনিসের কথা এখানে বলছে। একটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মাফিক হয়, একটা কাঠামোর মধ্যে হয়, আর কর্তৃপক্ষের কন্ট্রোল থাকে। আর অনানুষ্ঠানিক যোগাযোগে এই তিনটা জিনিসের কোনোটাই থাকে না। কি থাকে দেখেন, ব্যক্তিগত সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে এবং অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। তাহলে আপনি ভূমিকাটা সাধারণত নিজের মতো করে দিতে হয়, যে পড়ে গেলে ওভাবে লেখা যায় না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখেন যে এইভাবে ভূমিকাটা দেওয়া যেতে পারে। এখন আমরা একটা জিনিস পার্থক্যের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে আমরা যেমন পয়েন্টস মুখস্থ করি, এখানে আমরা মুখস্থ করবো এখানে বিষয়টা। যেমন প্রথম হবে আমাদের সংজ্ঞাগত পার্থক্য, দ্বিতীয়টা হবে আমাদের গঠনগত পার্থক্য। আপনি যদি এই প্রশ্নটা যদি 8 মার্কে আসে, তাহলে আপনাকে একটু বড় করতে হবে না, মিনিমাম 8টা তো দিতে হবে। তাহলে আপনি দেখেন, সংজ্ঞাগত পার্থক্য দেন, 2 নম্বরে গঠনগত পার্থক্য দেন, 3 নম্বরে নিয়ন্ত্রণগত পার্থক্য দেন। ঠিক আছে, এটা দেন 3 নম্বরে, এটা দেন 2 নম্বরে, এটা দেন 4 নম্বরে। ঠিক আছে, এরপরে এটা দেন উদ্দেশ্য দেন 5 নম্বরে, এটা 6, এই গোপনীয়তা দেন 6, এই সঠিকতা দেন 7, এটা দেন 8, এটা দেন 9। তাহলে 9টা হয়ে গেল। যেহেতু পার্থক্য বাক্যগুলো ছোট, তাহলে 9টা লিখতে তো অসুবিধা নাই। আপনি শিখে রাখেন, মার্কস 8-এ আসলে 9টা দিবেন, 5-এ আসলে আপনি 6টা দিবেন। ঠিক আছে, 3-এ আসলে মিনিমাম 3-4টা দিবেন। এখন আমরা একটু ভাগ ভাগ করে পড়ি। দেখেন, আপনাকে প্রথমে এই বিষয়গুলো মুখস্থ করতে হবে, আর এই পাশের এইগুলো, এই পাশটা আর এই পাশটা জাস্ট বুঝলেই হবে। দেখেন সংজ্ঞাটা কি। আনুষ্ঠানিক যোগাযোগ হলো সেই ধরনের যোগাযোগ যা প্রতিষ্ঠানে, এখানে কিন্তু সংজ্ঞাটা স্পষ্ট করে নাই, আমি কিন্তু সহজে বোঝার জন্য একটা বাক্য দিছি, আপনি সংজ্ঞাটা আরেকটু ভালো করে লিখবেন। লিখবেন যে যে যোগাযোগে প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামোর মধ্যে থেকে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থেকে, নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে সংগঠিত হয়, তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। আনুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞাটা জাস্ট এখানে সংজ্ঞার একটা হিন্টস দেওয়া আছে, আপনার পূর্ণাঙ্গ সংজ্ঞাটা এখানে দিবেন, যেহেতু এখানে সংজ্ঞা শব্দ লিখছেন। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা পূর্ণাঙ্গ দিবেন, এটা বুঝলেন। এবার দেখেন অনানুষ্ঠানিক যোগাযোগ কি। যে যোগাযোগ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বা অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন মাধ্যম বা বন্ধুত্বের মাধ্যমে গড়ে ওঠে, সেটাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলে। তাহলে সংজ্ঞাটা আপনারা বুঝতে পারলেন। এবার দেখেন গঠনটা কি। আনুষ্ঠানিক যোগাযোগের গঠনের ক্ষেত্রে আপনি লিখবেন, এটা প্রতিষ্ঠানের নির্ধারিত বিধিবিধান অনুসারে যে যোগাযোগের যে গঠন প্রণালী থাকে, সেইটা মেনে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়। ঠিক আছে, আর অনানুষ্ঠানের সবকিছু কিন্তু থাকবে না, এখানে একটা কাঠামো দিয়ে দিছি না, এখান থেকে নিজের থেকে গঠন দিয়ে গঠনটা বানাতে হবে আপনাকে। ঠিক আছে, আমি যদি সবকিছু ক্লিয়ার ভাবে দিতে যাই, তাহলে কিন্তু এটা বিভিন্ন মার্কস অনুযায়ী বন্টন করতে আপনি পারবেন না। আমি বড় করে দিলে আপনি 3 মার্কে আসলে আপনার ছোট করতে ঝামেলা হবে, আবার একেবারে ছোট করলে 8 মার্ক আসলে ঝামেলা হবে। এই জন্য আমি কিন্তু এই যে ও দিয়ে দিছি, তার মানে যাতে আমরা বড়ও করতে পারি আবার ছোটও করতে পারি। বুঝতে পারছেন আমার কৌশলটা? এখন তাহলে গঠনটা গেল আনুষ্ঠানিকের ক্ষেত্রে। আর অনানুষ্ঠানিকের ক্ষেত্রে গঠন দিবেন কি, যে এখানে যোগাযোগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গঠন বা নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হয় না, বা প্রতিষ্ঠানের কাঠামো এখানে প্রাধান্য পায় না। সহজ কথা। আচ্ছা, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি কি লিখবেন, মনোযোগ দিয়েন ভাই। আনুষ্ঠানিক যোগাযোগে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ থাকে বা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে, কঠোর বা প্রত্যক্ষ যেটা বলেন। আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বা ম্যানেজমেন্টের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, এটা নিয়ন্ত্রণের বাইরে ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত হয়। ক্লিয়ার? তিনটা, আমরা কিন্তু তিনটা পার্থক্য পড়ে ফেললাম এখানে। এবার 4 নাম্বারটা মাধ্যম দেখেন। আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমটা হচ্ছে চিঠি, ইমেইল, সভা, রিপোর্ট, মেমো ইত্যাদি। মানে আনুষ্ঠানিক সমস্ত মাধ্যমগুলো এখানে আপনি লিখবেন, আর অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমগুলো হচ্ছে কথোপকথন। কাজের ফাঁকে ফাঁকে যে কথোপকথন হচ্ছে দুজন কর্মীর মধ্যে বা দুইটা ডেস্কের মধ্যে, অথবা যে গুঞ্জন, যে গুজবটা ছড়াই পড়ে, সেটা কিন্তু ইমেইলের মাধ্যমে গুঞ্জন ছড়ায় না যে বেতন বাড়তেছে বা বোনাসটা কালকে দিবে, এটা কিন্তু মেইলের মাধ্যমে হচ্ছে না, এটা গুঞ্জনের মাধ্যমে হচ্ছে। সামাজিক যোগাযোগ, বিভিন্ন গ্রুপ থাকতে পারে আমাদের একই কোম্পানির মধ্যে, আমরা চাকরি করি, আড্ডার গ্রুপ আছে, তাই না? এই গ্রুপে যে কমিউনিকেশন হয় সেটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম। ওকে, এবার আমরা উদ্দেশ্যটা যদি দেখি, দেখেন আনুষ্ঠানিক যোগাযোগের পুরো উদ্দেশ্যটা থাকে ব্যবসায়িক কার্যক্রম এবং দাপ্তরিক প্রতিদিনের কাজ সম্পাদন করা। মানে আপনি আমাকে মেইল করতেছেন যে কাজটা কিভাবে করব বা কাজটা হয়েছে কিনা। আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো ওই মেইলের মাধ্যমে করবেন না বা টিমস এর মাধ্যমে করবেন না, আপনি কিসে করবেন? মেসেঞ্জারে করবেন, অথবা আপনি কোন সোশ্যাল মিডিয়ায় করবেন, অথবা একটা ফোন দিবেন, হ্যাঁ, বা একটু আমার ডেস্কে এসে আপনি কথা গল্প করে যাবেন। তাহলে উদ্দেশ্যটা এখানে কি হবে? আমরা এখানে উদ্দেশ্য করব, উদ্দেশ্যটা হচ্ছে কি ব্যক্তিগত সম্পর্ক তৈরি। আর একটা উদ্দেশ্য থাকে, দেখেন আপনি যদি এখানে দুইটা উদ্দেশ্য লেখেন তাহলে আপনাকে ধরাই দেই উদ্দেশ্য দুটা কি। দেখেন, এটা হচ্ছে ব্যবসায়িক দাপ্তরিক কাজ, আর এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক তৈরি। শুধু ব্যক্তিগত সম্পর্ক তৈরিই বলবেন না, এখানে একটা জিনিস বলবেন যে তথ্যের দ্রুত আদান প্রদান বা কাজটা যদি দ্রুত হয়। যেমন ভাই আপনাকে তো মেইল করলাম, আপনি তো বোধহয় মেইলটা দেখেন না, একটু দেখেন তো, কাজটা একটু দ্রুত করে দেন তো। এটা কিন্তু দেখেন অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দাপ্তরিক কাজটা দ্রুত হয়। ঠিক আছে? আর মেইল দিলে বা সিস্টেমেটিক ওয়েতে আপনি এগোইলে হবে না, দ্রুত হবে না। ঠিক আছে? ফাইলটা আটকে যাবে। তাহলে আমরা উদ্দেশ্যটা পড়লাম, হ্যাঁ, এখানে দুইটা উদ্দেশ্য দিবেন, আর এখানেও দুইটা, কিন্তু একই ক্যাটাগরির, আর এখানটা একটু আলাদা, কারণ এই কাজটা এখানে হয়, দ্রুত হয়। আচ্ছা, এবার আমরা চারটা উদ্দেশ্য পার্থক্য, আরো চারটা পার্থক্য করবো। দেখেন, একটা হচ্ছে গোপনীয়তা, ভালো করে বুঝেন। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গোপনীয়তা থাকে, এখানে কিন্তু ভিতরে গোপনীয়তার কথাটা নাই, আপনি গোপনীয়তাটা বুঝে রাখেন। গোপনীয়তা বলতে কি, আপনি যে যোগাযোগটা করতেছেন সেটা প্রতিষ্ঠানের স্বার্থে করতেছেন, প্রতিষ্ঠানের ভিতরে সবাই জানতেছে, বাইরে কেউ জানতেছে না। ঠিক আছে? এই হলো গোপনীয়তা। আচ্ছা, আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কি হয়? গোপনীয়তা থাকে না। আবার অনেক সময় কি হয় যে গোপনীয়তা রাখার প্রয়োজনও পড়ে না, আপনি বললেন, সে আরেকজনকে বলে দিল, আরেক সহকর্মীকে বলে দিল, বাসায় গিয়ে বলে দিল। ঠিক আছে? এই যে গোপনীয়তার অভাবটা, এটা কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে থাকবে। আরেকটা হচ্ছে সঠিকতা। দেখেন, আনুষ্ঠানিক যোগাযোগটা নির্ভরযোগ্য এবং যাচাইযোগ্য হয়। মানে আপনি যে মেইলটা দিচ্ছেন বা যে কথাটা বলতেছেন, লিখিত দলিল থেকে যাচ্ছে, সেটা কিন্তু আপনি ভেবেচিন্তে বলতেছেন। ঠিক আছে? কারণ সবাই দেখতেছে। আচ্ছা, আর অনানুষ্ঠানিক যোগাযোগের বেলায় কি হচ্ছে, আপনি একটা কথা হুট করে বলে দিলেন, পরক্ষণে বললেন যে না, এটা আসলে আমি শুনছি, এটা গুজব, এটা ঠিক না। তার মানে অনেক সময় ভুল তথ্য দিতে পারেন, অতিরঞ্জিত তথ্য হতে পারে। তাহলে এখানে সঠিকতার অভাব রয়েছে। আচ্ছা, এবার গতিশীলতা দেখেন। আনুষ্ঠানিক যোগাযোগটা কিন্তু ধীর গতির। আমরা প্রতিষ্ঠানে যে যোগাযোগটা করি সেটা কিন্তু খুবই ধীরে হয়, যদিও এখন খুব দ্রুত গতিতে হয়, তবে অনানুষ্ঠানিক যোগাযোগের মতন তো আর দ্রুত হতে পারে না। এই জন্য আপনি এই পয়েন্টে লিখবেন যে সাধারণত ধীরগতি সম্পন্ন আনুষ্ঠানিক যোগাযোগটা, ঠিক আছে, বা কেন ধীরগতির? একাধিক অনুমোদনের প্রয়োজন হয়, বা একাধিক দপ্তর, একাধিক অফিসারের স্বাক্ষরের প্রয়োজন হয়। ঠিক আছে? বা খুব ভেবেচিন্তে রিপ্লাইটা আসে। আর অনানুষ্ঠানিক যোগাযোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ এটা কোনো প্রকার নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কোনো রুলস ফলো করে হয় না, বা কোনো কন্ট্রোলও কারো থাকে না। ঠিক আছে? আচ্ছা, এইবার এক্সাম্পল দিবেন শেষে। দেখেন, এটা হচ্ছে ব্যবস্থাপকের কাছ থেকে বা ম্যানেজারের কাছ থেকে কর্মীদের উদ্দেশ্যে অফিসিয়াল যে নির্দেশনাটা আসে সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। আর সহকর্মীদের মধ্যে ব্যক্তিগত আলোচনা বা গোপন তথ্য শেয়ার করা, এটা কি বলেন? এটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। উদাহরণ। ঠিক আছে? এরপরে দেখেন, আমরা অনেকে পার্থক্য লিখে শেষ করে দেই, কিন্তু না, আপনি একটা বা দুইটা বাক্য হলে একটা উপসংহার দিবেন। উপসংহার শব্দটা দেখেন, সরাসরি লিখতেও পারেন, উপসংহার শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র একটা প্যারাগ্রাফে দুইটা বাক্য দিয়ে দিলেও কিন্তু আপনার কি হয়ে যাবে? উপসংহার বা সমাপনী বক্তব্যটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন নাকি? এখন এই যে ফিডব্যাক, আপনারা একটা সমস্যা হচ্ছে ফিডব্যাক দেন না, এটা একটা সমস্যা। সবাই বোধহয় ক্লান্ত, রাতে কর্মক্লান্ত দিনের না শেষে, ভাই, এই জন্য বলছি ফিডব্যাকটা আসে না। সমস্যা নাই। শুনতেছি। আমার ভাই আপনার কথা আচ্ছা, মনোযোগ দিয়ে থ্যাংক ইউ। শুনতেছি। আমি ওইটা মনে করি যে সবাই বোধহয় ঘুমাচ্ছে বা
জি, থ্যাংক ইউ রাজু ভাই। এই জন্য আমি রিপ্লাই ফিডব্যাক ফলাবর্তন না আসলেও আমি অসন্তুষ্ট হই না। তবে ফলাবর্তন না আসলে কি কি পারি না হ্যাঁ, সেটা কিন্তু আমরা গতদিন করছি। থ্যাংক ইউ সোহাগ ভাই। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা তো আমার মনে হয় এখন যদি আমরা সবাই লিখতে বসি, আপনাদের লিখতে দেই, যেহেতু আমার তো আর লেখার প্রশ্ন আসতেছে না, আমি তো শেষ করে ফেলছি পরীক্ষা, তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন এক্ষুনি লিখতে দিলে, ঠিক না? একবারে ইজি। ভাই এই তাহলে এই প্রশ্নটা কি প্রশ্নটা সিরিয়াস অবশ্যই ছাড়ের? অবশ্যই পড়বেন। জি সাইবুল ভাই। ভাই ঠিক এই বলছিল প্রশ্নটা আর কি কি সিরিয়াস এটাই। ছাড়ের? সাইবুল ভাই ক্লিয়ার আসে না বুঝিনি কথা? কি বললেন। প্লিজ কি বললেন, আপনি কথাটা রিপিট করেন, কথা বুঝতে হয়নি। বলছিলাম এই প্রশ্নটা কি 3 স্টার হ্যাঁ, মার্কেট বোঝা ছিল যায় নাই। নাকি 2 স্টার ছিল? জি 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 জি, আমরা আপাতত 3 স্টার গুলোই পড়ছি। আচ্ছা, হ্যাঁ, thank থ্রি you. স্টার ভাই, আমরা 3 স্টার করতেছি, ঠিক আছে। আর সাইবুল ভাই কি জানি বলছিলেন, যা বুঝতে পারি নাই। যদি কারো কোনো কথা বুঝতে না পারি অবশ্যই ইসে লিখে দিবেন, টেক্সটে লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রশ্ন হলো, আমরা জাস্ট 10টায় কিন্তু শেষ করে দেবো, 1 ঘন্টায়। আচ্ছা, এরপরে ট্রিপল স্টার প্রশ্ন কোনটা আমার কিন্তু মনে থাকতেছে না, কারণ আমি তো আর পরীক্ষা দিব না, ঠিক আছে, এই জন্য আপনাদের মনে রাখতে হবে। আমি আবার সাজেশন বইটা দেখি। আর যাদের কাছে আছে তারা তো আমাকে বলে দিতে পারবেন, ঠিক আছে, বা তাদের বলতে হবে না, আমি বের করে নিব। আচ্ছা, এবার দেখেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞাটা কিন্তু এখানে পড়াই নেই, সংজ্ঞাটা আপনারা বইয়ের থেকে পড়ে নেবেন। এবার হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, সুবিধা এবং অসুবিধা দেখেন এখানে আছে কিনা দেখি। যদি নোটে না থাকে ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন করবেন না যে ভাই নোট নিলাম ভাইয়ের কাছ থেকে, নোটে তো এটা নাই, এই টেনশন কেউ করবেন না, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরগুলো যেগুলো নাই সেগুলো সব উত্তর আমার কাছে আর্কাইভ করা আছে, আমি এটা এই বাংলা আর্টিকেলে দিয়ে দেবো, এবং পার্মানেন্ট লিংক, ওখান থেকে আপনারা যখন খুশি তখন ইনশাআল্লাহ ওখান থেকে পড়তে পারবেন, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। তা আমরা আমরা এবার আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা এবং অসুবিধা করব। আচ্ছা, এখানে তো নাই। আচ্ছা, তাহলে এটা বাদ দিচ্ছি, দেখেন যেটা আছে সেটা পড়তেছি, বাকিগুলো আপনাদের দিয়ে দেবো, তারপরে আমরা পড়বো। অথবা যাদের কাছে ইয়া থাকতে পারে, কারো কারো কাছে। আমরা কি বই থেকে পড়বো? হ্যাঁ, আপনারা বইয়ের থেকে পড়তে পারেন, তবে আমি বইয়ের উত্তরটা হয়তো যদি সাজানো গোছানো না থাকে, থাকলে পড়বেন, না থাকলে আমি এটা ওয়েবসাইটে আমি আমার কাছ থেকে আমি দিয়ে দিলে ওখান থেকে ওয়েবসাইট থেকে আমরা পড়ে নিব সবাই, ঠিক আছে। এটা তাহলে পরের দিন আপনারা একটা প্রশ্ন দাগ দিয়ে রাখেন যে একটা প্রশ্ন আমরা পড়লাম, ঠিক আছে। তো ঠিক আছে, দেখেন আমরা এবার আরেকটা প্রশ্ন পাইছি, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগ বলতে কি বোঝো, চিত্র সহ ব্যাখ্যা করুন। অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি সমূহ আলোচনা করুন। এই 2 নম্বর প্রশ্নটাও আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বড় মনে হচ্ছে কিন্তু বড় না, একবার যদি মনে রাখেন তাহলে জাস্ট খালি এই যে সংক্ষেপে উদাহরণ দিয়ে দিয়ে চলে যাবেন একটা বাক্যে বাক্যে, ঠিক আছে। দেখেন এটা আমরা একটু দেখি, বইতে বোধহয় বড় করে দেওয়া আছে, অনেক সংজ্ঞা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, তাই না। এটাকে ছোট করে আনছি কারণ বইতে প্রায় 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা মিলে বোধহয় এই অভ্যন্তরীণ যোগাযোগের সংজ্ঞা টঙ্গা সবকিছু মিলে আছে। তো এটা আমরা ছোট করছি, দেখেন এবার পড়ি। অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে, চিত্র সহ ব্যাখ্যা করুন। এটা আসলে প্রথম অংশটুকু যদি আসে তাহলে আপনি এই যে কাকে বলে দিলেন, আমি মার্ক করি, দেখেন এই যে কাকে বলে এতটুকু দিলেন, দেবার পরে চিত্রটা, জাস্ট চিত্রটা আপনাকে মনে রাখতে হবে, চিত্রের কথা যেহেতু প্রশ্নে বলে দিতে পারে, চিত্রটা না লিখলে তখন কিন্তু কোনোভাবে মার্কস আপনি পাবেন না। চিত্রটা এখনই শিখবেন,
আমি এখন একটু বারবার আলোচনা করে আপনাদের চিত্রটা একটু মাথায় ঢুকাই দিব। আপনারা খাতায় 2-3 বার কালকে লিখবেন, ঠিক আছে? কালকে না লিখলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। যারা গ্রুপ স্টাডি রেগুলার করবেন তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, এখন চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে, আপনি চিত্র লেখছেন, এখন ব্যাখ্যা করতে হবে না? সেই ব্যাখ্যা হিসাবে আপনি মনে করেন এতটুকু দিয়ে দিতে পারেন। এবার কি বলছে দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি আলোচনা করো। মাধ্যম বা পদ্ধতি একই জিনিস। যোগাযোগের পদ্ধতি আর মাধ্যম একই জিনিস। এখানে দেখেন মাধ্যম বা পদ্ধতি হিসেবে কি কি আছে। অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, অভ্যন্তরীণ বলতে আমরা কি বুঝবো সেটা হচ্ছে, মনে করেন আমাদের এই যে ওএসজি গ্রুপ, এটা যদি একটা সংগঠন হয় তাহলে এইটার ভিতরে আমরা যারা এই যে আছি গ্রুপে তারাই কিন্তু কথা বলতেছি, গ্রুপের বাইরের কেউ কিন্তু নাই। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ বা প্রতিষ্ঠানের ভিতরে, ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানের ভিতরে যে যোগাযোগটা করি তার প্রথম যোগাযোগের মাধ্যম হচ্ছে মৌখিক যোগাযোগ। আমরা মুখে মুখে কথা বলি, সেটা সরাসরি মিটিং হয়, ফোন কল, অডিও ভিডিও কল, কর্মশালা হতে পারে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে লিখিত। লিখিততে আমরা অফিস মেমো, ইমেইল, প্রতিবেদন, অফিসিয়াল নোটিশ। এখন দেখেন বইতে কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া আছে, আপনি কয়টা লিখবেন? আপনাকে মেইন কয়টা মনে রাখতে হবে। বইয়ের সমস্ত এক্সাম্পল দিলে বেশি মার্কস পাবেন তা কিন্তু না। আপনাকে মনে রাখতে হবে সেটা যে আপনি হুবহু, আমরা অনেক প্রশ্ন হুবহু মুখস্থ করে রেখেছি ভালোভাবে, বারবার পড়ে। আপনার অষ্টম ব্যাচের, নবম ব্যাচের যারা ছিলেন আমাদের পড়ার সাথে, সেগুলো কিন্তু লিখে দিয়ে আসতে পারিনি, কারণ সময়ের সাথে সেই সবকিছু লিখতে গেলে 2 সেট প্রশ্ন লিখতে পারবেন। তখন অনেক কিছু কমানো লাগে, বাড়ানো লাগে, অনেক কিছু বানানো লাগে, ঠিক আছে? তাহলে আপনারা সবসময় আমার এই নোটটা যদি কেউ পড়ে থাকেন তাহলে এখানে এক্সাম্পল এই 3টাই দিবেন। আচ্ছা, 2 নম্বরে লিখিত যোগাযোগের ক্ষেত্রে একটা বাক্য দিয়ে সংজ্ঞা, এক্সাম্পল। 3 নম্বরে আছে ইলেকট্রনিক যোগাযোগ। যদিও 2টার ভিতরে ইলেকট্রনিক যোগাযোগ আছে, ফোনে কথা বলে এটা একটা ইমেল করে এটা একটা ইলেকট্রনিক যোগাযোগ, তবে যেহেতু এই দুটা, এটা মৌখিক এটা লিখিত, হ্যাঁ, এটা আলাদা করে দিছি। 3 নম্বর হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ। 4 নম্বর হচ্ছে ভাইয়া, আনুষ্ঠানিক যোগাযোগ। জি, উদাহরণ কি এক লাইন করে ব্যাখ্যার দরকার আছে, না শুধু জাস্ট এভাবে দিয়ে যাব? এখন বিষয়টা হচ্ছে কি, আমি এটা সহজে যাতে আমাদের মাথার ভিতরে কাজ করে, এই জন্য এইভাবে উদাহরণটা কালো কালো বিন্দু দিয়ে এইভাবে একটা বাক্যে আনছি, ঠিক আছে? এখানে যদি মনে করেন যে সময় আছে বা প্রশ্নটা 8 মার্কের, তাহলে অবশ্যই উদাহরণটা আপনি, উদাহরণ না, শুধু একটা জিনিস মনে রাখেন, এই বাক্যটা একটা বাক্য আপনি পড়ে যাবেন, মনে করেন আপনি মুখস্থ করে গেছেন, আর 2টা বাক্য কি আপনি এইটার আলোকে বানায় লিখতে পারবেন না? বা একটা বাক্য, একটা একটা আছে এখানে, আর একটা লিখেন, আমি 2টা দিলে তো বড় হয়ে যাবে নোট, নোট বড় হবে না, প্রশ্নটা বড় হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের প্রশ্ন দিকে তাকাইলেই মাথায় ঢোকে যে এটা আসলে পারলাম। তাহলে এটা অবশ্যই বাড়াবেন, ইমেল এক্সাম্পলও বাড়াতে পারেন আর মেইন কথাটাও বাড়াতে পারেন। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এই যে এক্সাম্পল দিছি, অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এক্সাম্পল দিছি। তাহলে কি দাঁড়ালো প্রশ্নটা একটু দেখেন, চিত্রটা বাদ দেন। আমি যদি মাধ্যমটা পড়াই তাহলে দাঁড়ালো মৌখিক যোগাযোগ একটা মাধ্যম, লিখিত যোগাযোগ একটা মাধ্যম, ইলেকট্রনিক যোগাযোগ একটা মাধ্যম, আনুষ্ঠানিক যোগাযোগ একটা মাধ্যম, অনানুষ্ঠানিক যোগাযোগ একটা মাধ্যম। এখন শোনেন, মাধ্যম বলতে আপনি যদি বোঝান যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা টেলিফোন, হ্যাঁ, তাহলে মাধ্যম ঠিক আছে। আর যদি পদ্ধতি ধরি, এখানে কিন্তু প্রশ্নটা মাধ্যম বা পদ্ধতি, ঠিক আছে? আপনি এই 5টা দিয়ে 2টা চালাই দিতে পারেন। আবার মাধ্যম বলতে শুধুমাত্র টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, চিঠি, এটাকেও বলতে পারেন, মাইক্রোফোনকে বলতে পারেন। আর পদ্ধতি বলতে কিন্তু অবশ্যই মেইনলি থাকবে হচ্ছে কোনটা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ, এটা হচ্ছে পদ্ধতি। আবার দেখেন মৌখিক যোগাযোগ, এটাও একটা পদ্ধতি। লিখিত যোগাযোগ, এটা একটা পদ্ধতি, ঠিক আছে? ইলেকট্রনিক এটা একটা পদ্ধতি, কিন্তু মাধ্যমটা কি? ফোন বা ভিডিও কল, ইমেইল। বুঝতে পারছেন? মাধ্যম আর পদ্ধতির ভিতরে আমি সামান্য একটু পার্থক্য করার চেষ্টা করছি, তেমন পার্থক্য নাই, সামান্য পার্থক্যটা কি ধরতে পারছেন সবাই? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই নিচের প্রশ্নটা, আমাদের কিন্তু প্রশ্নটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন। আচ্ছা, ঠিক আছে, সাইফুল ভাই কথাও বলতে পারেন আপনি, যদি শোনা যায়, নেটওয়ার্ক ভালো হয়ে থাকে পরে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখেন, মনোযোগ দিন। অভ্যন্তরীণ যোগাযোগ প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির, অথবা আগেরটুকু তো বুঝলেন, প্রতিষ্ঠানের ভিতরে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির, অথবা এক বিভাগের সাথে অন্য বিভাগের। 2টা কথা কিন্তু হয়ে গেল, এক ব্যক্তির সাথে এক ব্যক্তির, এক বিভাগের সাথে অন্য বিভাগের। এরপর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ঊর্ধ্বতন বা অধস্তন কর্মীদের মধ্যে। তাহলে কি দাঁড়ালো, আবার পড়েন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির, এক
বিভাগের সাথে অন্য বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন কর্মীদের মধ্যে। এটুকু হলো। এবার দেখেন কোন বিষয়ে, পারিবারিক বিষয়ে না, সাংগঠনিক বিভিন্ন বিষয়ে, আর একটা কি, নীতিমালার বিষয়ে, অথবা প্রতিষ্ঠানের লক্ষ্য কিভাবে অর্জন করবেন সেই বিষয়ে যে যোগাযোগ করা হয় তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলা হয়। এবার বলেন, অভ্যন্তরীণ যোগাযোগের এই বড় বাক্যটা, সংজ্ঞাটা আপনি যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে আপনার মুখস্থ হবে না? হবে। আমি এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষার আগে পড়িনি, কারণ আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। তবে আমার পড়া, আগে পড়া, আমার নোট লিখতে গিয়ে পড়া, আমার আগে পড়া, কিন্তু আমরা সাজেশনের আলোকে পড়িনি। এখন আমার কিন্তু হয়ে গেল পড়াটা আপনাদের পড়াতে গিয়ে, আশা করি আপনাদের হয়েছে। আমি সংজ্ঞাটা আবার একবার পড়ি, আপনারা একটু ধ্যান করেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির অথবা এক বিভাগের সাথে অন্য বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন কর্মীদের মধ্যে তিনটা বিষয়ে, সাংগঠনিক বিষয়ে, অথবা প্রতিষ্ঠানের নীতিমালার বিষয়ে, অথবা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে যোগাযোগটা হবে সেটাই হলো অভ্যন্তরীণ যোগাযোগ। ঠিক আছে, গেল। এবার আপনি চিত্র থেকে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ যোগাযোগ সম্পর্কে একটা ধারণা পাবেন আপনি। তাহলে প্রথমেই আপনি লিখবেন ব্যবস্থাপনা পরিচালক, মানে কি, একবার হেড, যে একবার শীর্ষে যে বসে আছেন তার নামটা দিলেন। দেবার পরে তীর চিহ্ন দিয়ে, দুই দিকে দুইটা তীর চিহ্ন দিয়ে আপনি, আমি একটু কলম দিয়ে দেখাই আপনাদের। দেখেন, প্রথমে এই যে দিলেন এইটা, এক নাম্বারটা, এইখানে তীর চিহ্ন দিয়ে তিনটা তীর চিহ্ন দিলেন, দিয়ে আপনি প্রথমে লিখলেন সাধারণ ব্যবস্থাপক বিক্রয়, মানে ব্যবস্থাপনা পরিচালক হেড। এরপরে আপনি সাধারণ ব্যবস্থাপক মানে সেলস এর, তারপরে মার্কেটিং, তারপরে হচ্ছে প্রোডাকশন। এই তিনটা ডিপার্টমেন্টের, সাধারণত তিনটা ডিপার্টমেন্ট থাকে, তিনটা ডিপার্টমেন্টের তিনজন ব্যবস্থাপক বক্স করে দিলেন। দেবার পরে দেখেন চিত্রে কি করছে, সাধারণ মাঝে কিন্তু বাজারজাতকরণ বা মার্কেটিং ব্যবস্থাপককে মাঝে রাখছে, আপনি কিন্তু মাঝেই রাখবেন। এখানে দেখেন সাধারণ ব্যবস্থাপক বিক্রয়, বিক্রয় ব্যবস্থাপক থেকে তীর চিহ্নটা গেছে সাধারণের দিকে, আর উৎপাদন ব্যবস্থাপক থেকে তীর চিহ্নটা আসছে হচ্ছে সাধারণ ব্যবস্থাপকের দিকে, বাজারজাতকরণের দিকে। তার মানে এখানে বোঝাচ্ছে বিক্রয় এবং উৎপাদন দুটাই মার্কেটিং এর উপর, বাজারজাতকরণ যে প্রসেসটা সেটার উপর নির্ভর করতেছে। আপনি যে সেল করতেছেন, ঠিক আছে, সেটা করার আগে তো আপনাকে পণ্য রেডি করতে হবে, মোড়কজাতকরণ করতে হবে, এটাকে আপনার বিভিন্ন ভাবে মার্কেটের যে বিভিন্ন যে সিচুয়েশনটা সেটা বুঝে তারপরে আপনাকে ঠিক করতে হবে, ঠিক না? তার মানে বিক্রয় করার আগে আপনাকে কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থাপকের শরণাপন্ন হতে হবে। আবার উৎপাদন করবেন, আপনি কি উৎপাদন করবেন সেটা তো আপনাকে বাজারজাতকরণ যে ব্যবস্থাপক উনি বলে দিবেন যে বাজারে এটা চলতেছে না, বা এটা এইভাবে করেন, বা এটার রেটটা বেড়ে গেছে, এটা একটু প্রোডাক্ট কমান, ঠিক না? তার মানে আপনারা বুঝতে পারছেন, এইখান থেকে তীর চিহ্ন এদিকে, আর এখান থেকে এদিকে গেল। এবার আমরা নিচে যাই, দেখেন সাধারণ ব্যবস্থাপক থেকে তিনটা চিত্র, মানে দুইটা বিভাগ হয়েছে, একটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক আর একটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক 2। বিক্রয়ের ভিতরে আবার বিভিন্ন বিভাগ থাকতে পারে না, বিভিন্ন প্ল্যান থাকতে পারে, বিভিন্ন ভাগ থাকতে পারে। বিক্রয় ব্যবস্থাপকের অধীনে আবার দুইজন ব্যবস্থাপক কাজ করবে, একটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক 1, বিভাগীয় ব্যবস্থাপক 2। ঠিক আছে, এখন আপনাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তীর চিহ্ন কিন্তু সবগুলো কিন্তু সমানভাবে হয়নি, একটা হচ্ছে একবারে ডিরেক্ট দাগ দিয়ে, আর একটা হচ্ছে ডট ডট দিয়ে, আর একটা হচ্ছে একবারে কোনো গ্যাপ নাই, ছোট 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 ডট করে, দেখছেন? তাহলে আপনি তিন ধরনের চিত্র লিখবেন, একটা হচ্ছে নিম্নগামী, এই নিম্নগামী বোঝাতে এই ধরনের তীর চিহ্ন, ঊর্ধ্বগামী বোঝাতে এই ধরনের, ঊর্ধ্বগামীর ক্ষেত্রে অবশ্যই উপর দিকে উঠতেছে, এটা আপনি এটা দেখে বুঝবেন। আর নিম্ন সমান্তরালের দিকে বুঝবেন যে সাধারণ, এইভাবে এই তিনটা আপনি খেয়াল করে এইভাবে লিখে দিবেন এই চিত্রের ভিতরে। আর এই তিনটা চিত্র কিন্তু আপনি নিজের মন মতন তীর চিহ্ন দিলে কিন্তু হবে না, দেখছেন? তীর চিহ্নটাও কিন্তু ওরা ওদের মতন করে দিছে, বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিন্তু আবার সাধারণ ব্যবস্থাপক বিক্রয় থেকে ডট ডট দিয়ে যে তীর চিহ্নটা, অর্থাৎ ঊর্ধ্বগামী যে তীর চিহ্নটা, সেটা কিন্তু উপরে উঠে গেছে, মানে বিক্রয় ব্যবস্থাপক 2 থেকে সাধারণ ব্যবস্থাপকের কাছে সরাসরি যোগাযোগটা হয়ে গেছে। বুঝাতে পারছি? ঠিক আছে, এখন দেখেন
সাধারণ ব্যবস্থাপক বাজারজাতকরণ থেকে আবার ব্যবস্থাপক বিজ্ঞাপন, ব্যবস্থাপক প্রসার, মানে শুধু বিজ্ঞাপন নিয়ে কাজ করে যে তিনি তার ব্যবস্থাপক, তিনি সেই ম্যানেজারের কথা বলছে এখানে। আর হচ্ছে যিনি প্রসার মানে পণ্যের প্রসার করবে। এখন বিজ্ঞাপন আর প্রসার তো একই জিনিস, তবে বিজ্ঞাপনটা যদি আমরা ধরি পেপার ফ্লাশিং বা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া বা নেটে বিজ্ঞাপন দেওয়া এটা, আর প্রসারটা হয়তো বিজ্ঞাপনের থেকে আর একটু ব্যাপকতা আছে। সেই হিসাবে আপনি দুইটা একটু দুই রকম ভাবে বুঝে দুইজন ব্যবস্থাপককে দিবেন। ঠিক সেম তীর চিহ্ন এখান থেকে আসছে, তবে এখানেও কিন্তু দেখেন ঊর্ধ্বগামী, এটা কিন্তু ঊর্ধ্বগামী। আপনি দেখেন এই দুটার ভিতরে তীর চিহ্নের দিক দিয়ে মিল আছে, এটা ঊর্ধ্বগামী এটা ঊর্ধ্বগামী, এখান থেকে উঠে নাই, উঠছে কিন্তু এই পাশটা থেকে, এই পাশটা দ্বিতীয় নাম্বার থেকে উঠছে, ঠিক আছে, তীর চিহ্নটা দেখছেন। আচ্ছা, এরপরে দেখেন সাধারণ ব্যবস্থাপক উৎপাদন, এখান থেকে দুটা দুটা করে আসছে না, আর এখান থেকে কিন্তু সাধারণ ব্যবস্থাপক উৎপাদন থেকে একটা আসছে, সে কে? কারখানা ব্যবস্থাপক। যেহেতু উৎপাদন ব্যবস্থাপক, উনি ওনার অধীনে কারখানা কয়েকটা কারখানা থাকতে পারে, ঠিক আছে, সেই কারখানার যিনি ব্যবস্থাপক সরাসরি ফিল্ডে যিনি কাজ করবেন সেই ব্যবস্থাপক সরাসরি উৎপাদন ব্যবস্থাপক থেকে আসছেন। এখন উৎপাদন কারখানা ব্যবস্থাপক থেকে আবার দুইজন ব্যবস্থাপক, একজন হচ্ছেন কর্মকর্তা 1, কর্মকর্তা 2। এখন একটা জিনিস লক্ষণীয় দেখেন আপনার মনে রাখার জন্য, এই যে ইয়াটা না, বিভাগটা না, এই বিভাগটার তীর চিহ্নগুলো কিন্তু সেম এটার মতন, এইটার মতন আবার এটার মতন। দেখেন এখান থেকে দুইটা আসছে, কর্মকর্তা 1, কর্মকর্তা 2, আবার দেখেন কর্মকর্তা 2 এর থেকে ঊর্ধ্বগামী হয়েছে উপর দিকে, দেখছেন এটা কিন্তু ঊর্ধ্বগামীর চিহ্ন, এটা ঊর্ধ্বগামী হয়েছে। আর এখানে একটা তীর চিহ্ন হয়েছে, সেটা কি কেউ বলতে পারবেন? সেটা কিন্তু ঊর্ধ্বগামী না, সেটা কিন্তু সমান্তরাল তীর চিহ্ন, দেখছেন। যদিও আপনি একটু স্পেস পেলে এটাকে সমান্তরাল বানাই দিবেন, এখানে ওরা একটা মাত্র দাগ দিছে ভিতরে, বোঝায় বড় করে লিখতে পারে নাই। সমান্তরাল মানে কি দেখেন, কর্মকর্তা 1, কর্মকর্তা 2 এর সাথে সরাসরি যোগাযোগ হতে পারে না? পারে তো। এখানেও এদের সাথেও হতে পারে, এদের সাথেও হতে পারে প্রয়োজনে, কিন্তু দেখায় নাই, এদের সাথে দেখাইছে, ঠিক আছে, কারখানার সাথে দেখাইছে। কেন দেখাইছে সেটার ব্যাখ্যা হয়তো আছে, আপনারা একটু দেখতে পারেন। তো মোটামুটি ভাবে এই চিত্রটা, এইভাবে আপনার চিত্রটা বইতে কেমন আছে বা নোটে কেমন আছে সেটা ফলো করে আপনি চিত্রটা আঁকার চেষ্টা করবেন। নিচে অবশ্যই এটা দিবেন না, চিত্র লিখে লিখবেন আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে অভ্যন্তরীণ যোগাযোগ। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ? প্রশ্ন থাকলে বলতে পারেন। এবার আমরা একটু পড়ি, দেখেন যদি প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনারা না পড়ে চিত্র না এঁকে যাবেন না পরীক্ষার হলে ইনশাআল্লাহ। তাহলে এটা দুই ভাগে আসতে পারে, একসাথেও আসতে পারে। অনেক বড় বড় প্রশ্ন, আমাদের কিন্তু অনেক বড় 2-3টা প্রশ্ন একসাথে মিলে আসছে। তা আপনি এখানে প্রথমে অংশ যদি আসে তাহলে অবশ্যই এই চিত্র আর এই ব্যাখ্যাটুক দিয়ে দিলে আপনি 8-এ 8 পাবেন, সমস্যা নাই, চিত্রটা জটিল, এটাই আপনাকে মার্কস এনে দিবে। আর একটা হচ্ছে যদি দ্বিতীয় অংশ আসে তাহলে দ্বিতীয় অংশটা আমরা নিচে পড়বো পরে। এই দুই প্যারাটা একটু পড়ি, দেখেন অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে একই প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে যোগাযোগ করা হয়, যেমন স্মারকপত্র, নির্দেশনা বই, টেলিফোন, ইন্টারকম, সাক্ষাৎকার, কথোপকথন, প্রতিবেদন ইত্যাদি। ব্যবসায় সংগঠনের মধ্যে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। ভাই তাহলে দেখেন এই প্যারাটাই কিন্তু আমরা যে উপরে অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে পড়ছিলাম সেইভাবে না দিয়ে সেই সংজ্ঞাগুলোই একটু দিছে, মাঝে ব্যাপক আকারে কয়েকটা এক্সাম্পল দিছে, ঠিক আছে, যে অভ্যন্তরীণ যোগাযোগটা কিভাবে হয় সেটার একটা এক্সাম্পল দিছে, আর এইটা কাদের মধ্যে হয় সেটা বলছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে এই 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 কাকে বলে সেই সম্পর্কেই লিখতে পারেন, অথবা এখানে যা আছে সেটা লিখতে পারেন। লাস্ট প্যারায় কি বলছে দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগ, দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে বলছে কি দেখেন, ব্যাখ্যা করতে বলছে না, আপনি ব্যাখ্যাটা কিন্তু এই প্যারায় করে দিচ্ছেন, ভালো করে দেখেন। অভ্যন্তরীণ যোগাযোগটা হয় আনুষ্ঠানিক, কখনো অনানুষ্ঠানিক হয়, আবার উলম্ব হয়, সমান্তরাল হয়, ঠিক আছে। অভ্যন্তরীণ যোগাযোগের বুঝতে পারতেছেন আপনারা? কোনো প্রশ্ন তো করেন না? 10 সেকেন্ড দেখেন। সাবান যদি টয়লেটে পড়ে যায়, নাকে ঠান্ডা লাগছে, সাবান দিয়ে আচ্ছা দেখেন তাহলে এখানে কি হলো, এই দেখেন এখানে অভ্যন্তরীণ যোগাযোগটা কখনো উলম্ব হয়েছে, উপর থেকে সরাসরি যে নিচের দিকে নামছে না, এই যে সাধারণ ব্যবস্থাপক থেকে আসছে না, আসছে তো, আবার কখনো নিচ থেকে উপরের দিকে গেছে, আবার কখনো সমান্তরাল হয়েছে। এখানে কি বলছে দেখেন,
অভ্যন্তরীণ যোগাযোগ কখনো আনুষ্ঠানিক হয়েছে, কখনো অনানুষ্ঠানিক, আবার কখনো উলম্ব, কখনো সমান্তরাল হতে পারে। মানে এখানে আমরা যা পড়লাম সেইটাই লিখলাম। অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে দায়িত্ব, আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, সুপারিশ, আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, সুপারিশ আদান প্রদানের মাধ্যমে সংগঠনের সকল কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করা হয়। আপনি যা আছে শোনেন, প্রশ্নটায় পরীক্ষায় ভালো করার পলিসি কি জানেন? পরীক্ষায় কাদের মার্কসটা ভালো আসে? যারা একটা প্রশ্ন মানে হুবহু মুখস্থ করা যাবে না, তবে আপনি নিজে নোট করছেন অথবা কোনো গাইড অথবা কোনো নোট অথবা বই যেটাই ফলো করেন না কেন, সেটার ভিতরে কি আছে সেটাকে যদি আপনি ছোট করে শর্টকাট ওয়েতে আপনি যদি দেখেন তাকাইয়া যে এইটায় 5টা প্যারাগ্রাফ আছে, 5টা প্যারাগ্রাফে কোন প্যারাগ্রাফে কি বলছে সেটা যদি আপনার মনে থাকে, তাহলে পরীক্ষায় আপনি অন্তত সেই কয়টা প্যারাগ্রাফে সেই সব জিনিস লিখে আসতে পারবেন, তাহলেই মার্কসটা ভালো হয়। আর যদি মনে করেন না একবার পড়ছি এটাও তো আমি পারি, সহজ বুঝে ফেলছি, তাহলে তখন পরীক্ষা হলে লিখতে যাবেন তখন আপনার মন মতন খুব একটা ভালোভাবে লিখতে পারবেন না। ঠিক আছে, একটা প্যারাগ্রাফে লেখা আরেকটা প্যারাগ্রাফে ঢুকে যাবে। আর যারা নোট করে, গাইড লিখে, বই লেখে, তারা তো লিখতেছে, ঘাটাঘাটি করে লিখতেছে, তারা তো আর বানাই লিখতেছে না। হ্যাঁ, তারা তো বিভিন্ন রেফারেন্স নিয়ে, তথ্য নিয়ে ঘেটে ঘেটে লিখতেছে বা সময় নিয়ে লিখতেছে, কাজে তাদের লেখাটা ভালো হবে। আর পরীক্ষায় বানিয়ে লিখতে গেলে আমাদেরটা ভালো হবে না। এই জন্য আপনি বইয়েরটা বা গাইডেরটা বা নোটেরটা একটু আপনার ব্রেনে এঁকে যাবেন। এখানে দেখেন, প্রথম প্যারায় সংজ্ঞা দিছে, দ্বিতীয় প্যারায় চিত্র দিছে, তৃতীয় প্যারায় সংজ্ঞার ব্যাখ্যাটা দিছে, চতুর্থ প্যারায় এই ব্যাখ্যাটা দিছে। তাহলে এই প্রশ্নটা আপনাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশে যাই। দেখেন অনেক দাগাদাগি হয়েছে, একটু মুছে ফেলাই। দেখেন, আচ্ছা দেখেন, এইটা কিন্তু সহজে আমরা পড়ে ফেলবো। দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি, মাধ্যম বা পদ্ধতি দুটা জিনিস আলাদাভাবে আসলেও আপনি এইগুলো লিখতে পারেন, আর পদ্ধতি আসলে এটা লিখতে পারেন। দুইটা একসাথে মাধ্যম বা পদ্ধতি বা দিয়ে বললেও আপনি একই জিনিস লিখতে পারবেন, সমস্যা হবে না। দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই মূল মূল কথা এখানে লিখছে। দেখেন, অভ্যন্তরীণ যোগাযোগ হলো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপক কর্মী বিভিন্ন বিভাগগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। এটি প্রতিষ্ঠানের সঠিক পরিচালনা, কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখে। আপনি যা আছে এখানে দুইটা কথা লিখতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি মাধ্যম লিখবেন। 5টা মাধ্যম আমি আপনাদের একটু মুখস্থ করে দিই। 1 নম্বর হচ্ছে মৌখিক যোগাযোগ, 2 নম্বরে লিখিত যোগাযোগ, 3 নম্বরে ইলেকট্রনিক যোগাযোগ, 4 নম্বরে আনুষ্ঠানিক, 5 নম্বরে অনানুষ্ঠানিক। তাহলে বলেন কার হয় নাই? একটা অনানুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক, একটা লিখিত, একটা মৌখিক, আর মাঝেরটা ইলেকট্রনিক্স। 5টা হয়েছে না বলেন? শেষের দুটো আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, লিখিত, মৌখিক, ইলেকট্রনিক্স। ওকে, এবার দেখেন মৌখিক যোগাযোগটা কি। এই ধরনের যোগাযোগ সরাসরি কথোপকথনের মাধ্যমে ঘটে, যা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। দেখেন, একটা বাক্য এখানে লিখছি, কিন্তু বাক্যটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে 2টা বাক্য বানাইতে এই বাক্যটা সহযোগিতা করবে। একটা কি দেখেন, সরাসরি কথোপকথনের মাধ্যমে ঘটে আর তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায়। আর এটার এক্সাম্পল কি, মাধ্যমটা কি দেখেন, অফিস মিটিং, ফোন বা ভিডিও কল, কর্মশালা বা সেমিনার। মুখস্থ করবেন এই 3টা। এরপর অথবা নিজের থেকে মনে আসলে লিখবেন। লিখিত মাধ্যমটা কি, যোগাযোগটা কি দেখেন, লিখিত মাধ্যমে বার্তা প্রেরণ অধিকতর নির্ভরযোগ্য। ভালো করে বুঝেন, একটা বাক্য আছে এখানে, কিন্তু একটা বাক্য আপনার জন্য ইম্পর্টেন্ট। একটা বাক্য মনে রাখলে আপনি 5টা বাক্য লিখতে পারবেন। লিখিত মাধ্যমে বার্তা প্রেরণ অধিকতর নির্ভরযোগ্য মানে কি, আপনি যা বলতেছেন সুন্দরভাবে লিখে বলতেছেন, মিসিং হবার কোনো সম্ভাবনা নাই। আর প্রামাণ্য মানে কি, দলিল হিসাবে সংরক্ষণ করবেন। ভাই এটা বলছিলেন, এটা কিন্তু আপনি করবেন বলছিলেন, সেভ রাখলেন। তার মানে এটা নির্ভরযোগ্যতা বেশি, প্রামাণ্য দলিল হিসাবে বেশি। আর মুখে মুখে বললে সেটা ভুলে যাই আমরা, বা এটা কোনো রেকর্ড থাকে না। উদাহরণটা কি, অফিস মেমো, ইমেইল, প্রতিবেদন, অফিসিয়াল নোটিশ বা চিঠিপত্র। ওকে, এবার ইলেকট্রনিক যোগাযোগটা কি দেখেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। উদাহরণটা কি, ইমেইল এবং ইনস্ট্যান্ট মেসেজিং, ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট বা ইন্টারনেট, এখানে ভুল আছে, ইন্ট্রানেট। ইন্টারনেটটা কি, আচ্ছা এখানে ইন্টারনেট, আপনি ইন্টারনেটটা কেটে দেন। ঠিক আছে, ইন্টারনেট। ওকে, তাহলে ইমেইল ও ইনস্ট্যান্ট মেসেজিং, ভিডিও কনফারেন্সিং এবং ইন্টারনেট। ওকে, তারপরে দেখেন আনুষ্ঠানিক যোগাযোগটা কি। এই যোগাযোগ প্রতিষ্ঠান আমরা কিন্তু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের পার্থক্যটা পড়ছি, আপনাদের মনে পড়ে প্রথম প্রশ্নটা ছিল এই অধ্যায়ে। তাহলে আনুষ্ঠানিক যোগাযোগটা হচ্ছে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম এবং কাঠামোর ভিত্তিতে যে পরিচালিত হয় যে যোগাযোগ, সেইটা মানে প্রতিষ্ঠানের ইমেইলের মাধ্যমে করতে হবে, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অফিসার সে আপনার বন্ধু, তারপর তাকে স্যার বলতে হবে, এটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগের নিয়ম। তাহলে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশনা একটা আনুষ্ঠানিক যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সভা নীতিমালা এটা আনুষ্ঠানিক যোগাযোগ,
বার্ষিক প্রতিবেদন, সেটাও আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগটা কি? এটি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এটা কিভাবে হয়? সহকর্মীদের মধ্যে আলোচনা সভা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, চায়ের আড্ডা, ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার উপসংহার। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সমাপনী বক্তব্য থাকবে। একটি প্রতিষ্ঠানের কার্যকর অভ্যন্তরীণ যোগাযোগ নিশ্চিত করতে মৌখিক, লিখিত, ইলেকট্রনিক, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সব ধরনের মাধ্যম ব্যবহার করার প্রয়োজন। দেখেন, আমরা উপরে যে 5টা মাধ্যম ব্যবহার করছি, উপসংহারটা কিন্তু সেটার আলোকেই হবে। উপসংহারটা ভাই এভাবে লিখবেন না যে উপরে আনুষ্ঠানিক, উপরে এই অভ্যন্তরীণ যোগাযোগের সব মাধ্যম বর্ণনা করা হয়ে গেছে, এটা দিয়ে উপসংহার লিখবেন না। এটা তো হয়েছে, সেটা জানি। আপনার উপসংহার মানে কি? সার সংক্ষেপ সবকিছু। এখানে লেখেন একটি প্রতিষ্ঠানের কার্যকর অভ্যন্তরীণ যোগাযোগ নিশ্চিত করতে ওই 5টা কথা লিখবেন। লিখিত, মৌখিক, ইলেকট্রনিক, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সব ধরনের মাধ্যম ব্যবহার করা প্রয়োজন। যোগাযোগ মাধ্যম সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের দক্ষতা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা সহজ হবে। তাহলে দেখেন, আজকে আমরা 2টা প্রশ্ন পড়লাম। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন পড়ছি। এই 2টার ভিতরে কিন্তু মূলত আমরা 3টা পড়ে ফেলছি, কারণ এই 2 নম্বর প্রশ্নে কিন্তু 2টা প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে এই 2টা প্রশ্ন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি অনেক ঘাটাঘাটি করে তৈরি করছি এটা, যেহেতু আমার সাজেশনটা 8ম ব্যাচের প্রায় 600 MB এর পরীক্ষার্থী, মোটামুটি 600 650, তার ভিতরে মানে প্রতি ব্যাচে, তার ভিতরে মিনিমাম 500 জনের কাছে পৌঁছায় গেছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, আমি মনে করি। তা 9ম ব্যাচের ক্ষেত্রে হয়তো অনেকে সাজেশন আমারটা ফলো করবেন, এই জন্য আমি কিন্তু যেন তেন ভাবে একটা সাজেশন করিনি আপনাদের জন্য। ঠিক আছে, কারণ এখানে অবশ্যই দায়িত্ব নিয়ে করতে হয়েছে, আর আমার যে ফার্স্ট সেমিস্টারের যে অভিজ্ঞতা সেটার আলোকে এবং অনেক দিক বিবেচনা করে এটা করছি। বিগত বছরের প্রশ্নপত্র পড়লে হয়, তবে এবার দেখছেন প্রথম 2টা বিগত বছরের প্রশ্ন থেকে ভালো ভালো হুবহু কমন পড়ছে, পরের 3টা কিন্তু বিগত বছর থেকে পুরো 100% কমন পড়ে নেই। কাজেই আপনাকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্রতি বছর যে একবার হুবহু প্রশ্ন উঠাই দিবে তা কিন্তু না। এই বছর 2টা প্রশ্ন উঠাই দিছে এবং গত কয়েক বছর আগে 2টা প্রশ্ন হুবহু উঠাই দিছিল। কেন? সেটার কারণ হচ্ছে নতুন পুরাতন বইয়ের একটা সমস্যা ছিল ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমি কথা বলে জানছি। তো এরকম সমস্যা কিন্তু আপনাদের বেলায় হবে না, কারণ সারা বাংলাদেশের 9ম ব্যাচের সবাই বোধহয় নতুন বই পেয়ে গেছে। কাজেই এবার নতুন বই থেকে অনেক প্রশ্ন হবে, যে প্রশ্নগুলো বিগত বছর আসেনি। আপনারা বিগত বছরের প্রশ্ন অন্তত মৌলিক এবং মানবের ক্ষেত্রে ফলো করে গেলে, যদি নতুন বই থেকে প্রশ্ন হয় 100%, তাহলে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন কমন পড়বে না। কাজেই নতুন বইয়ের প্রশ্নগুলো কি, কোনটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি পুরাতন বইগুলো পড়বেন, যে যদি পুরাতন বই থেকে এসে পড়ে। এই হলো কথা। তো মোটামুটি আমরা অনেক পড়লাম। হ্যাঁ, 3টা প্রশ্ন কিন্তু পড়ছি। এখন আপনাদের কোনো কথা টথা থাকলে একটু গল্প টল্প করে 5 মিনিট যদি কেউ কোনো কথা বলতে চান, তাহলে আমরা বলে রেখে দেই, কারণ আমি একাই কথা বললাম, আপনারা কোনো ফিডব্যাক দিলেন না, তখন কিন্তু কষ্ট হয়ে যায় ভাই। বলেন কেউ একজন যে এই 2টা প্রশ্ন কতটা আপনার হয়ে গেছে, আমাকে এইটুক বলেন, তাহলে আমার ভালো লাগবে। ভালো লাগছে, প্রায় তো মুখস্থ হয়ে গেছে প্রায়। এই 2টা প্রশ্ন মোটামুটি পারবেন তো? জি, পারবো ইনশাআল্লাহ। ভাইয়া, জি আপা। আনুষ্ঠানিক যোগাযোগ ও অনানুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞাটা যে বলছেন, হ্যাঁ এটা আরেকটু বড় করে দিতে বলছেন না? হ্যাঁ, যদি শোনেন, যেহেতু আমি প্রশ্নে চলে যাই। দেখেন, এই প্রশ্নটা সাজেশনে যেভাবে আমি লিখছি সেটা হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, পার্থক্য লিখুন। তাহলে কয়টা দাঁড়ালো? 2টা দাঁড়ালো। আপনাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে সেটা তো এই সংজ্ঞার ভিতর আছে। এই সংজ্ঞাটা অবশ্যই বড় করে দিবেন, কারণ এটা কিন্তু পরিপূর্ণ একটা সংজ্ঞা হইলো না, এখানে সংজ্ঞার একটা হিন্টস দিয়ে দিছে। হ্যাঁ, আপনি জি, সংজ্ঞাটা বড় করে দিবেন। আর আপনাকে পৃথকভাবে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, উদাহরণ সহ কাকে বলে সেটা পড়তে হবে, কারণ ওটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, সেইটা এখানে সরাসরি নাই বিধায় আমি দেখাইতে পারলাম না। সেটা আমার ওয়েবসাইটে বোধহয় থাকতে পারে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। যদি না থাকে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেবো। ঠিক আছে, জি, ঠিক আছে। এটাই। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? সোনিয়া আপা দেরি করে আসলেন কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ, ওই একটু সমস্যা ছিল, এই জন্য হঠাৎ করে ইয়ে করতে পারিনি, টাইম মেনটেন করতে পারিনি।
বুঝতে পারছি, ওই যে সারাদিন অফিস করে আসলে হয় না, বুঝতে পারছি। ভিডিও হ্যাঁ, দেখবেন ইনশাল্লাহ। এলোমেলো হয়ে যায়। এই আমার হলো এই সমস্যা হয়ে যাচ্ছে। কোথাও 5টায় শেষ হয় অফিস, তাই না? 5টা 15-তে। 5টা 15-তে, তাহলে তো আস্তে আস্তে সেই বিকাল বা সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ। এবার খুলনায় আর আছেন না কি- আপা, সোনিয়া আপা? হ্যাঁ, খুলনায়। খুলনাতে আছি। জি জি, আর হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? খুলনাতে। খুলনাতে, আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে। আর আলামিন, কোনটাই ওকে, জি মানে আসাদ ভাই। মেনটেন করতে পারি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আসাদ ভাই। সাউন্ড কম আসে, আচ্ছা আমি সাউন্ড বাড়াইছি, বলেন। আসাদ ভাই বলেন। ভাইয়া কালকে কি আমাদের নবম ব্যাচের ক্লাস নেবেন? কালকে বোধহয় হবে না, কারণ কালকে আমার আবার একটু 10টা পর্যন্ত হয়তো বাইরে থাকবো। ঠিক জি আছে, ঠিক আছে। আপনাদের সপ্তাহে 3 দিন হবে, 3 দিন একে গুনে গুনে 3 দিন। ঠিক আছে, সেটা আজকে যে সপ্তাহে তো 2 দিন হয়ে গেল। মানে যতটুক এই 2 দিনে যতটুকু পড়ালাম, আপনারা যদি অন্তত আমার ক্লাসটা ধরে ধরে, আপনাদের যেহেতু সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছেন আপনারা, ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্যাররা তো নিয়েই ফেলছে, যা নিবেন, হয়তো আর 2-3টা নিতে পারেন। তো মোটামুটি আমার ক্লাসটা যদি করেন এবং এইভাবে যেটা পড়াচ্ছি সেটা যদি সাথে সাথে পড়ে ফেলেন এবং একবার যদি চোখ বুলান, আশা করি এখানে তাকাইলেই ভালো করে, আর বাসায় পড়া লাগবে না, পরীক্ষার আগে পড়লেই হবে। ঠিক আছে, এটাই। ঠিক আছে, রানা ভাই অনেকদিন পরে আসলেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি আসাদ ভাই বলেন। আসলে আমরা তো ওয়ালাইকুম ম্যাক্সিমাম আসসালাম। মানুষই বিভিন্ন ধরনের জব করি, তো আমার পরিচিত যেজন আছেন যারা জব করেন না, তারা সকলে আসলে এই যে আমাদের ওপেন ইউনিভার্সিটিতে এমবিএ করছেন আর কি। এখন তাদের একটা প্রশ্ন যে এই ওপেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করে কর্পোরেট সেক্টরে হচ্ছে এটার ডিমান্ডটা কি রকম, আমাকে প্রশ্ন করেছিল আর কি। আচ্ছা, বুঝতে পারছি, শোনেন, বিষয়টা হইতেছে কি, আমার চোখে, আমার দৃষ্টিতে যেটা হচ্ছে, মানে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি আর ওপেন ইউনিভার্সিটি দুইটার মানে একই তো, সারা বাংলাদেশ ব্যাপী এদের স্টাডি সেন্টার একই জিনিস। এখন ন্যাশনালের মানটা ওপেনের থেকে একটু কেন ভালো মনে করি, কারণ ওটা বিভিন্ন কলেজে হয়, মোটামুটি পরীক্ষার হলটা কড়াকড়ি যায়। আর ন্যাশনালের ওপেনের ক্ষেত্রে আমরা কর্মজীবী মানুষরা পড়ি, আমাদের নিজেদের দোষের কারণেই ওপেনের ছাত্ররা নকল করে নিয়ে যায়, বই নিয়ে যায়। এর জন্য ওপেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দায়ী না, কারণ এখানে যে মেইন ক্যাম্পাসের স্যারদের সাথে এই ব্যাপারে কথা হয়, স্যাররা বিভিন্ন জায়গায় নকল ধরতে যান, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কথা ওনারা গল্প আকারে বলেন। তা ওনারা মান ভালো করার অনেক চেষ্টা করেন। যেমন ধরেন, আপনাকে একটা এক্সাম্পল যদি দেই, মেইন ক্যাম্পাসে, আপনারা এখানে যদি মেইন ক্যাম্পাসে কেউ থেকে থাকেন, মেইন ক্যাম্পাসে গেলে আপনি দেখেন অবশ্যই মেইন ক্যাম্পাসে আপনার পাশের রুমেই পরীক্ষা হচ্ছে, বিভিন্ন ইসের মানে কোর্সের বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা হচ্ছে, পিএইচডি পর্যন্ত। এখন ওইখানে কিন্তু কোনো মোবাইল নিয়ে কেউ যেতে পারতেছে না, কোনো বই নিয়ে কেউ যেতে পারতেছে না। তা এখন কেউ যদি বলে যে আমি ওপেন থেকে পিএইচডি করে আসছি, তখন আপনি বা আমি কি বলবো যে তুমি ওপেন থেকে পিএইচডি করছো, তোমার পিএইচডির কোনো দামই নাই, নকল টকল করে ওপেনে তো সব ফেল করা ছাত্ররা পড়ে, বা বই যারা পারে না তারা পড়ে। মানে এই ধরনের নেগেটিভ কথাবার্তা মেইন ক্যাম্পাসে গেলে আপনার নেগেটিভ কথাবার্তা চলে যাবে একবারে মাথা থেকে। মানে আমরা মেইন ক্যাম্পাসে আমি যাই, আমি সবকিছু বুঝে শুনে মোটামুটি বুঝলাম, কোয়ালিফাইড টিচার, হ্যাঁ, ভালো ভালো ইউনিভার্সিটির টিচাররা আমাদের এসে পড়াচ্ছে, তারা গেস্ট লেকচারার হিসেবে ঢাকা ইউনিভার্সিটি টিচার এসে পড়াচ্ছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য নাই। এখন সমস্যাটা হইতেছে, আমরা কর্মজীবী মানুষরা 100 জনের ভিতরে 90 জন নকল করতে চাই, এবং তাদের এই আধিক্যের কারণে কোনো সেন্টারেই নকল মুক্ত পরীক্ষা হয় না। সবাই যদি আমরা নকল চাই, তাহলে নকল ঠেকাবে কে? এই জন্য আমাদের এই মানটা খারাপ করে দেওয়ার জন্য আমরা নিজেরা দায়ী। আর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে এটা সার্টিফিকেট ওইভাবে কারো খারাপ চোখে দেখার সুযোগ নাই। তবে ওই নকলের খবর কেউ যদি জানে, তাহলে হয়তো সেখানে আপনি বলতে পারে যে তো তুমি হয়তো না পড়া পরীক্ষা দিয়ে পাশ করে আইছো, এইটা আর কি। বুঝতে পারছেন, এই বিষয়টা এইটাই আর কি, আর কিছু না। যেমন আমি যদি বলি যে আমি একটা নকল
একটা প্রশ্ন কারো দিকে তাকাই না। আমি আমি যে প্রশ্নটা মনে করি যে এই প্রশ্নটা আমি ভালোভাবে লিখতে পারবো না, অনেক আগে পড়া, এখন রিসেন্টলি পড়ে আসি নাই, ওটা কিন্তু আমি ধরি না। মানে আমার মান কিন্তু খুব বজায় রেখে আমি পরীক্ষা দিছি। এখন আমি তো ওপেনে যে নকল করছে তার সমান সমান আমার এমবি এর মান, মূল্যায়ন তো ওইভাবে হবে। ঠিক আছে, আর একটা দিক আছে আসাদ ভাই, আমি যেটা মনে করি সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সার্টিফিকেট বেচে, তাহলে আমরা কিন্তু অন্তত নকল করে হলেও পরীক্ষার হলে বসি এবং সার্টিফিকেট অন্তত কিনি না। ঠিক আছে, এই দিক দিয়ে কিন্তু আমাদের একটা মান আছে। আর এটা সরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট ইউনিভার্সিটি, সরি পাবলিক ইউনিভার্সিটি, সেই হিসেবে এটারও একটা মূল্য আছে। ঠিক আছে, জি রানা ভাই। হ্যাঁ, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মনে হয় এটার একটু ইয়ে আছে। হ্যাঁ, অনেক প্রাইভেট ইউনিভার্সিটির মূল্য আছে, অনেক প্রাইভেট সার্টিফিকেটের দাম আছে, সে অনেকগুলো আছে আবার অনেকগুলো নাই। ঠিক আছে, তো সেগুলোতে আবার একটা জিনিস দেখেন, সবার জন্য তো সম্ভব না। সেখানে মিনিমাম 2 লাখ টাকার নিচে করতে পারতেছেন না, আর এখানে মাত্র 60,000 টাকা, বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন খরচ। আমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি রানা ভাই। আচ্ছা রানা ভাই বলেন, আমরা 5 মিনিট পরে রেখে দেবো, 5 মিনিট 10টায় রেখে দেবো জাস্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে রানা ভাই কি যেন বলতে চাচ্ছিলেন, মেসেজ লিখেন গ্রুপে। ঠিক আছে ক্লাস হবে না পরবর্তীতে কবে হবে? রানা ভাই, আমি তো 200% ভলিউম বাড়াই দিছি, আপনি এবার বলেন। আচ্ছা যাই হোক, রানা ভাইয়ের সাথে পরে আমার কথা হবে। আমরা তাহলে যে 2টা প্রশ্ন বললাম, আপনারা যদি ভালো পরীক্ষা দিতে চান তাহলে যেহেতু কাজের কারণে পড়ার সময় পান না, অন্তত এই 2টা মনোযোগ দিয়ে মন দিয়ে রাখেন পড়াটা। আর এটা একটু বাসায় পারলে, অফিসে পারলে একটু দেখেন। ঠিক আছে, তাহলে হবে। ঠিক আছে, এই আর কি, কবে তাহলে রেখে আবার দিচ্ছি। কবে ক্লাস করাবেন ভাই? জি সাইফুল ভাই, সপ্তাহে 3 দিন, তাহলে তো মানে আমাদের অষ্টম ব্যাচের আমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছি আমাদেরও তো পড়তে হবে। আমি সেকেন্ড সেমিস্টারের নোট সাজেশন তৈরি করতেছি, ওটা করা হলে নোট তৈরি করব, নোট তৈরি হলে বোধহয় 2-4 দিনের ভিতরে পড়া শুরু করব আমরা, কারণ আমাদের পরীক্ষার বেশি দিন নাই, হয়তো 2 মাস পরে হইতে পারে, 1 মাস পরেও হইতে পারে। ঠিক আছে, আগামী ঈদের পরেও আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন দিয়ে দিলে অবাক হবার কিছু নাই। এই জন্য কিছুই তো পড়া হয় না ওইটা, এই জন্য ওইটা পড়তে হবে। এই জন্য আমরা চাচ্ছি যে অন্তত আপনাদের মিনিমাম 3 দিনের বেশি, 3 ঘন্টার বেশি হবে না। ঠিক আছে, আপনারা 3 ঘন্টায় আপনাদের আমি ট্রিপল স্টার প্রশ্নগুলো আমি শেষ করাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আমি সুস্থ থাকি, আপনারা অবশ্যই থাকবেন। জি, আর হচ্ছে আপনাদের নিজ নিজ গ্রুপে, প্রত্যেকের এক একটা গ্রুপ আছে, আপনারা সেখানে একটু ওএসজির কথা, টেলিগ্রাম গ্রুপটার কথা একটু বলে দিয়েন। ঠিক আছে, যদি কোনো কর্মজীবী ভাই বোন উপকৃত হন, এতটুকুই, আর কিছু না। ঠিক আছে, উপকারের স্বার্থে, মানে উপকারটা যে হচ্ছে, এই যে আমরা কথা বলতেছি করতেছি, এটা কিন্তু একটা সদাকা। আমি এই যে পড়াচ্ছি, অনেকের উপকার হচ্ছে, এটা কিন্তু একটা, মানে একটা কি বলবো, মানে একটা সওয়াবের কাজ। কাজেই ভালো লাগে তাই করতেছি, এটা কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমি করি না যে আমি বক বক করতেছি, আমার কষ্ট হচ্ছে, এটা আমার মাথায় আসে না। ঠিক আছে, এটাই আর কি। তো আপনারা যদি উপকারের কথা চিন্তা করেন, তাহলে আপনাদের স্টাডি সেন্টারে যখন যাবেন একটু কথা বলেন তাদের সাথে, তাহলে হয়তো অনেকেই উপকার হবে এখানে আসলে। ওকে, আয়শা সিদ্দিকা, পুতুল আপা, বেলাল ভাই, সোনিয়া আপা, রানা ভাই, সাইফুল ভাই, মেহেদি ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ।